উপাচার্য হাবিবুর রহমানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নোটিশ পেলেই ক্লাসে যাবার কথা জানিয়েছে বুয়েট শিক্ষার্থীরা। চলতি মাসের মধ্যেই পদ্মা সেতুতে ঋণ দেয়া নিয়ে বিশ্বব্যাংকের সাথে প্রক্রিয়া শুরু হচ্ছে জানালেন অর্থমন্ত্রী। স্বাগত জানাচ্ছি সারাদিনে, আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদী। উপাচার্য হাবিবুর রহমানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত কয়েক মাস ধরে শিক্ষক শিক্ষার্থীরা বুয়েটের উপাচার্য ও উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিল। সপ্তাহখানেক আগে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা 3টি প্রস্তাব দেয়। এর মধ্যে অন্যতম ছিল উপাচার্যের অপসারণ। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী উপাচার্যকে অপসারণের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য হাবিবুর রহমানকে অপসারণ করা হলো। এদিকে আজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। শিক্ষার্থীরা বলছে নোটিশ পেলেই তারা ক্লাসে ফিরবে। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এস.এম. শামীম রেজা। আমরা এখন তার সাথে আলোচনায় চলে যাচ্ছি। জনাব শামীম রেজা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে উপাচার্যকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এর জন্য প্রায় 4 মাস আন্দোলন করতে হলো বুয়েটের শিক্ষকদের। এই সাথে শিক্ষার্থীরাও আন্দোলন করলো। আসলে এই উপাচার্যের মধ্য দিয়ে কি আসলে বলা যায় যে বুয়েটের অচল অবস্থার আপাতত অবসান হলো? সুজন মেহেদী, আমার প্রথমে যেটা মনে হয় যে গত কয়েক মাসে আমরা যত না বেশি বুয়েট সম্পর্কে মতামত দিয়েছি, তার ঠিক একই পরিমাণ সবচেয়ে কম আমরা বুয়েটের শিক্ষকদের কিন্তু গণমাধ্যমে মতামত দিতে দেখেছি। সেটার হয়তো ভিন্ন কারণ থাকতে পারে। মানে প্রত্যেকটার পেছনে তো আমাদের এখানে বুয়েটের শিক্ষকরা অনেকবারই এসেছেন। জি, আভ্যন্তরীণ কিছু হয়তো কারণ থাকে। তো যাই হোক, যেটা আমি যে কারণে কথাটি বললাম যে আমরা আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যেভাবে বিষয়টা বুঝি যে সংকটের আভ্যন্তরীণ কিছু কারণ থাকে। এখন সংকটটা যদি ছাত্র বা শিক্ষার্থীদের জন্য ঘটে থাকে তাহলে কিন্তু সংকট একরকম, আর সংকটটা যদি শিক্ষকদের সঙ্গে প্রশাসনের হয় তাহলে কিন্তু সংকটটা আরেক রকম। এবং আপনি নিজেও শিক্ষার্থী ছিলেন বিশ্ববিদ্যালয়ে, জানেন যে অনেক বিষয় আছে যেটা প্রশাসনের সাথে শিক্ষকদের এক ধরনের সংকট তৈরি হতেই পারে, কিন্তু তাতে কিন্তু আপনাদের বা শিক্ষার্থীদের উপরে খুব বেশি যে প্রভাব বিস্তার করেছে তা কিন্তু না। আবার শিক্ষার্থীদের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থাকে যেখানে কিন্তু শিক্ষকদের প্রতিদিনকার কাজকর্মে খুব বেশি কিন্তু কিছু এসে যায় না। আমার মনে হয় যে বুয়েটের এই কয়েক মাসের ঘটনার পরে এই বিষয়গুলো আমাদের একটু দেখা প্রয়োজন এখন, যে আসলে ইস্যুটা কি খুব বেশি শিক্ষার্থী নির্ভর নাকি ইস্যুটা আসলে প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করেন এবং একই সঙ্গে শিক্ষাদান করেন যে শিক্ষকরা তাদের সাথে। এখন আপাতভাবে তাদের তো দুটো দাবি ছিল, যার মধ্যে একটা উপাচার্যকে সরিয়ে নিচ্ছেন সরকার এবং প্রজ্ঞাপন জারি করেছেন। সেটা প্রাথমিকভাবে মনে হয় যে একটা ভালো ব্রেক থ্রু এবং অচিরেই তারা ক্লাসে যাবেন বলেও জানিয়েছেন। কিন্তু অন্য দাবির ব্যাপারে যদি সমঝোতা হয়ে যায় তাহলে আশা করা যায় যে তাদের হয়তো আন্দোলনে যাবার প্রয়োজন হবে না। কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে এই ঘটনাগুলো এটা বুয়েটে ঘটেছে, অন্য জায়গাতেও কিন্তু এর আগে ঘটেছে, এবং এটা আবার একটা সংস্কৃতির মতো চালু হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে। কারণ যখন নিয়োগ দিচ্ছে সেটা যেগুলো আমাদের স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেখানে এই ধরনের হয়তো সরাসরি স্বায়ত্তশাসন না থাকলেও সরকারি নিয়োগ দেন বস্তুত, এবং প্রত্যেক সরকারের সময় তার প্রতি
সহমর্মিতা আছে এমন লোককেই দেন। এটা আমার মনে হয় যে গোপন কোনো বিষয় না, এটা বহু বছর ধরে এটাই আমাদের এক ধরনের অনুশীলন। সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেক সরকারের বা প্রত্যেক সময়ের প্রশাসনের জন্য ভালো হবে যে তার সবচেয়ে ভালো এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে এখানে নিয়োগ দেওয়া। কারণ একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ে যিনি প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তিনিও শিক্ষক, কিন্তু শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা, শিক্ষকতার আর প্রশাসক শিক্ষক কিন্তু এক বিষয় আলাদা। হ্যাঁ, তার মধ্যে অনেক ধরনের পার্থক্য থাকতে পারে, তার গ্রহণযোগ্যতার বিষয় থাকতে পারে, শিক্ষকদের সাথে তার বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, আবার সুসম্পর্ক থাকতে পারে। এই উপাচার্যের বিষয়ে শিক্ষকদের কোনো দ্বিমত নেই যে তিনি একজন ভালো শিক্ষক, জি তিনি প্রশাসক হিসেবে সম্ভবত আপত্তির জায়গাটা ওখানে। সেখানে। এবং একই সাথে আমার মনে হয় যে শুধু যেহেতু প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছে সেক্ষেত্রেই বলি যে শিক্ষার্থীদেরও বোধহয় একটা গ্রিভিয়েন্স কমিটির মতো কিছু থাকা প্রয়োজন। যেহেতু এই ধরনের সংকট যেখানে যেখানে দেখা দিয়েছে, এর আগে জাহাঙ্গীরনগরে ছিল, সেটা এটা একটা পর্যায়ে এসেছে, সেখানে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এবং এর পরপরই আমি মনে করি যে যারা সংশ্লিষ্ট আছেন সরকারের দিক থেকে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিক থেকে, যে এখন তো ওইভাবে সংসদগুলো কার্যকর নাই আপনি জানেন, সুতরাং এক ধরনের আমি মনে করি যে এই যে ক্ষোভ প্রশমনের জন্য একটা গ্রিভিয়েন্স কমিটি, বাইরের দেশে আমরা লেখাপড়া করবার সময় দেখেছি যে এই ধরনের একটা কমিটি আছে যেখানে শিক্ষা সংক্রান্ত বিষয়ে অভিযোগ করা যায়, এমনকি প্রশাসনিক কোনো বিষয়ে যদি অভিযোগ থাকে, অনিয়ম থাকে, দুর্নীতির বিষয় থাকে, আপনি বৈষম্যের শিকার হয়েছেন এরকম কোনো বিষয় থাকে। এবং বুয়েট একটা, আমি মনে করি আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা, এবং যে ক্ষতি ইতোমধ্যে যে কারণেই সেটা ঘটুক সেটা কিন্তু খুব বড় ক্ষতি বলে আমি মনে করি, এবং সেটা পুষিয়ে নিতেও তাদের যথেষ্ট একাডেমিক প্রেশার নিতে হবে এবং অনেকখানি সময় লাগবে। সেক্ষেত্রে যেহেতু যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে যতটুকু না শিক্ষা সংক্রান্ত, তার চেয়ে শিক্ষা প্রশাসন সংক্রান্ত জটিলতাটাই বোধহয় এখানে গুরুত্বপূর্ণ ছিল, এবং ওই ধরনের একটা গ্রিভিয়েন্স কমিটি বোধহয় এখানে কার্যকর হতে পারে। আর আপনি যে কথা বলছিলেন যে উপাচার্যকে সরিয়ে প্রজ্ঞাপনও জারি করেছেন সরকার ইতিমধ্যেই, কিন্তু আবার ছাত্র এবং শিক্ষকদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল তার একটা প্রতিবেদন পুলিশ বোধহয় দাখিল করবে আদালতে। তো সেটার ব্যাপারে আমি বিস্তারিত জানি না, যে যদি মামলাটা তুলে নেওয়া হয় বা হতো তাহলে একরকম হয়তো পুলিশ বলছে যে মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল জানিয়েছে। সেটা হলে ভালো, যে এটা হয়তো প্রক্রিয়ার যদি অংশ হয় যে এটার প্রতিবেদন দাখিল করে তারপর তার মামলাটি তুলে নেবে। আমার মনে হয় যে পুরো পরিস্থিতিটাকে হয়তো সেটা আরো ইতিবাচক দিকেই নিয়ে যেতে সাহায্য করবে। আমরা আবার আপনার কাছে আসব, আমরা একটু আমাদের প্রতিবেদকের সাথে কথা বলে আসছি। আমরা এখন কথা বলছি আমাদের প্রতিবেদক খান আলামিনের সাথে, যিনি আজকে বুয়েটের পরিস্থিতি নিয়ে খোঁজ খবর রাখছিলেন। খান আলামিন, আপনার কাছে জানতে চাই যে উপ উপাচার্যের অপসারণের সিদ্ধান্তের পরে বুয়েটের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? সুজন, বুয়েটের শিক্ষার্থীরা যখন বিকেলে শুনেছিল যে উপাচার্য পদত্যাগ করেছেন কিংবা প্রত্যাহার করা হয়েছে, তখন তারা ক্যাম্পাসে আস্তে আস্তে জড়ো হন। তবে সংখ্যায় কম হলেও তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা অত্যন্ত ভালো একটি সিদ্ধান্ত, এবং বুয়েটের যে সংকট চলছে সেই সংকট থেকে ফিরে আসার জন্য একটা যুগোপযোগী সিদ্ধান্ত। তবে তাদের ক্লাসে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তারা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেননি। কয়েকজন শিক্ষার্থী বলেছেন যে শনিবার রোববার, আজকে যেহেতু রোববার হয়ে গেছে, তাদের একাডেমিক সপ্তাহ সাধারণত শনিবার থেকে শুরু হয়, তাই এই সপ্তাহে তারা আর ক্লাসে ফিরে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে না। যদি শিক্ষক এবং শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন ক্লাসে ফিরে যাওয়ার ব্যাপারে, তখন তারা আগামী সপ্তাহ থেকে ক্লাসে ফিরে যেতে পারেন। সুজন, তাহলে কি এটা বলা যায় যে আগামী সপ্তাহ থেকে বুয়েটে আবার যথারীতি ক্লাস শুরু হচ্ছে? হ্যাঁ, আমরা কথা বলেছিলাম বুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্যারের সাথে। তিনি নিজেও বলেছেন যে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে ক্লাস শুরু করতে হবে। এখন বললেই কিংবা একটি সংবাদ সম্মেলন আহ্বান করে বলে দিলেই ক্লাস শুরু করা সম্ভব না, কারণ একটি একাডেমিক ক্যালেন্ডারের কথা বলা হয়েছে, এবং একাডেমিক ক্যালেন্ডার করার জন্য হয়তো কয়েকদিন সময় লাগবে, এবং এই একাডেমিক ক্যালেন্ডার করার পরই হয়তো তারা ক্লাসে ফিরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারবেন। সুজন, ধন্যবাদ খান আলামিন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিবেদক খান আলামিনের সাথে, যিনি বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবং সারাদিন খোঁজ খবর রাখছিলেন বুয়েট পরিস্থিতি নিয়ে। আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। তো এই বিষয়ে যে আমাদের প্রতিবেদক যেটি বলছিলেন যে আগামী সপ্তাহে হয়তো ক্লাস শুরু হতে পারে, আমার একটি প্রশ্ন জাগে যে বিশ্ববিদ্যালয় তো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তো এই প্রতিষ্ঠানে সবসময় কেন মানে প্রশাসনকে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করতে হয়? আর এই একটা বিষয়, সেই সাথে আরেকটু যোগ করি যে এতে কি আসলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের যে চরিত্র সেটি ক্ষুণ্ণ হয় কিনা? একটা বিষয় হয় যে কোনো ঘটনা যখন একটু চূড়ান্ত আকার ধারণ করে
রাষ্ট্রের মধ্যে, এটা আপনি আগেই বলেছেন যে এটা পাবলিক বিশ্ববিদ্যালয় মানে এটা পাবলিক প্রতিষ্ঠান এবং এখানে জনগণের অংশীদারিত্ব আছে। আপনার আমার সবারই সেখানে কিন্তু এক ধরনের অংশীদারিত্ব বা দায়বদ্ধতার বিষয় থাকে এবং ওই প্রতিষ্ঠানেরও আবার দায়বদ্ধতা রয়েছে জনগণের প্রতি। এখন যদি পরিস্থিতি চূড়ান্তে চলে যায় তাহলে আসলে সরকারের দিক থেকে বা সংশ্লিষ্ট যাই বলেন, সেটা মন্ত্রণালয় বলেন, মন্ত্রী বলেন, কোন কোন সময় রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকেও কিন্তু হস্তক্ষেপ করতে হয়। এবার যে ঘটনাটি ঘটেছে এটা আসলে ওইভাবে সরাসরি বলা যাবে না যে তার স্বায়ত্ত শাসনের যে বৈশিষ্ট্য তাকে হস্তক্ষেপ করে কিনা। এখন আমি যদি অন্যভাবে বলি যে আপনি যদি পরিবেশ তৈরি করেন তাহলে তো অন্যরা সেখানে আসবেই। দেখুন বুয়েটের ঘটনা যদি বলেন যে বুয়েটের এই ঘটনা না ঘটলে তো সেখানে শিক্ষামন্ত্রীর আসার কোনো প্রয়োজন নেই, শিক্ষা সচিবের আসার প্রয়োজন নেই। এবং গতকাল প্রধানমন্ত্রী মিঠে কড়া মিলিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা কিন্তু উনি তো এর আগে দেননি, মানে একেবারে প্রায় শেষ পর্যায়ে এসে কিন্তু উনি বলছেন যে দেখো এতদিন আমি আলোচনা করেছি এবং যদি আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে আমাকে হয়তো কঠোর অবস্থানে যেতে হবে। এবং আমি গতকাল একটা চ্যানেলে বলছিলাম যেটা আমি শুধু প্রধানমন্ত্রীর বক্তব্য হিসাবে ধরছি না, প্রধানমন্ত্রীকে একজন অভিভাবক এবং রাষ্ট্রের একজন জ্যেষ্ঠ নাগরিকও অনেকটা সেই সুরেও যদি আমি চিন্তা করি যে তুমি যথেষ্ট করেছো, এখন এর একটা সমাধানে আসা প্রয়োজন। আপনি যে কথা বলছিলেন যেগুলো অনেকগুলো কারণ হয় যে পাবলিক বিশ্ববিদ্যালয় যদি তার নিজস্ব গণতন্ত্রায়নের দিকে না যায় এবং স্বায়ত্তশাসন কাঠামোই, আপনি জানেন যে সুস্পষ্ট একটা গণতান্ত্রিক কাঠামো আছে যে কিভাবে সরকার অবশ্যই কাউকে মনোনয়ন দিতে পারেন, কিন্তু পরবর্তীতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাঠামোর মধ্যে সিনেটের মাধ্যমেই তাকে এন্ডোর্স হতে হবে, একটা প্যানেল তৈরির ব্যবস্থা আছে, সেটা রাষ্ট্রপতি পরবর্তীতে অনুমোদন দেবেন, এটা একটা দিক। এর বাইরে আরো কিন্তু অনেক গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। আপনি নিজেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে জানবেন যে অনেকগুলো কর্তৃপক্ষ আছে, চেয়ারম্যান, ডিন এবং আপনি যেমন হল প্রশাসন, এর উপরে আরো অনেকগুলো আছে। এই যে 4টা বা 5টা যে স্তর, তারা কিন্তু কেউ কারো কাজে হস্তক্ষেপ করেন এবং প্রত্যেকে স্বাধীনভাবে কাজ করেন, কিন্তু যখন এই কার্যক্রম ব্যাহত হয়, যখন তাদের ক্যাপাসিটিতে এটার মানে কোনো সমাধানে আসা যায় না, তখনই তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু সেখানে হস্তক্ষেপ করে। আপনি বিভাগের একটা বিষয় চাইলেই কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হোক, উপাচার্য কিন্তু হস্তক্ষেপ করেন না, প্রোপাচার্য হস্তক্ষেপ করেন না। যখন আমরা পারি না তখন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা হয়তো সর্বোচ্চ বা কর্তা ব্যক্তিকে সেখানে ডাকি। তো মূল কথা হলো যে আপনাকে যে সুবিধাটা দেওয়া হয়েছে, স্বায়ত্তশাসনে আপনাকে যে কাঠামো দেওয়া হয়েছে এবং আপনার যে অথরিটিস গুলো তৈরি করা হচ্ছে, যে কর্তৃপক্ষগুলো তৈরি করা হচ্ছে, সেই কর্তৃপক্ষগুলো অনেক জায়গায় ফাংশনাল না। এবং সেই কর্তৃপক্ষগুলো যদি ফাংশনাল না হয় তাহলে স্বাভাবিকভাবে সেখানে বিভিন্ন ধরনের সংকট তৈরি হতে বাধ্য। সেই সংকট শিক্ষককে নিয়ে হতে পারে, সেই সংকট শিক্ষার্থীকে নিয়ে হতে পারে, এমনকি সেই সংকট কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রেও হতে পারে। কারণ এখানে শিক্ষা প্রশাসন যেমন, সেখানে সাধারণ প্রশাসনও কিন্তু কাজ করে। অতএব তার ওই আভ্যন্তরীণ কর্তৃপক্ষের যে এক ধরনের অধিকার এবং যে এখতিয়ার, সেটা যদি স্বাভাবিকভাবে না চলে এবং তখনই ওই পছন্দ অপছন্দ, প্রিয় অপ্রিয়তার ব্যাপার, যে যাকে দিচ্ছেন তাকে কমিউনিটি গ্রহণ করছে না, আমার কাছে মনে হচ্ছে যে অন্তত গত বেশ, আমরাও তো অন্তত 2 দশকের বেশি একটা বিশ্ববিদ্যালয়ে আছেন, শিক্ষকতাও করছে দীর্ঘদিন ধরে, আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে এটাই মনে হয় যে এই প্রতিষ্ঠানগুলোকে যে এখতিয়ার দেওয়া হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো সিনেটের মতো যেসব কর্তৃপক্ষগুলো আছে, তারা যদি স্ব অবস্থানে যে যে দায়িত্ব পালনের মাধ্যমে তার প্রশাসক নিয়োগ দেওয়ার কথা বা প্রশাসককে এন্ডোর্স করবার কথা, অর্থাৎ আনুষ্ঠানিকতার মাধ্যমে, সেই পদ্ধতিগুলো আমার মনে হয় যে অবলম্বন করলে অনেক ক্ষেত্রেই এই জটিলতাগুলো নিরসন করা যেতে পারে। তো আবারও আপনার কাছে আমরা আলোচনায় ফিরবো, আমরা একটা বিরতিতে যাব। আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এস.এম. শামীম রেজার সাথে, তার সাথে আবারও কথা বলবো। এখন নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকছে। চলতি মাসের মধ্যেই পদ্মা সেতুতে ঋণ দেয়া নিয়ে বিশ্বব্যাংকের সাথে প্রক্রিয়া শুরু হচ্ছে, জানালেন অর্থমন্ত্রী। আবারও স্বাগত জানাচ্ছি সারাদিনে, আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদি। জানিয়ে দিচ্ছি আজকের আরেকটি প্রধান খবর। চলতি মাসের মধ্যেই পদ্মা সেতুতে ঋণ দেয়া নিয়ে বিশ্বব্যাংকের সাথে প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কিভাবে প্রকল্পটি বাস্তবায়িত হবে তা নিয়ে এখন আলোচনা চলছে বলে জানান তিনি। এছাড়া হলমার্ক কেলেঙ্কারিকে ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, সোনালী ব্যাংক ছাড়াও এতে অনেক লোক জড়িত। আগস্ট মাসের মধ্যেই পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংক ফিরে আসার বিষয়টি চূড়ান্ত হবে বলে অর্থমন্ত্রী গণমাধ্যমকে একাধিকবার জানালেও শেষ পর্যন্ত তা হয়নি। বিশ্বব্যাংক ফেরার ইতিবাচক ইঙ্গিত থেকে দ্বিতীয় দফায় এডিবি 1 মাস ও জাইকা 3 সপ্তাহের জন্য ঋণ চুক্তির মেয়াদ বাড়ায়।
তবে শেষ পর্যন্ত পদ্মা সেতুতে বিশ্বব্যাংক ফিরছে কিনা তার স্পষ্ট না জানালেও অর্থমন্ত্রী বলছেন চলতি মাসের মধ্যে বিশ্বব্যাংকের সাথে সব ধরনের প্রক্রিয়া শুরু হবে। আমাদের সঙ্গে যেটা করার সেটা হয়ে গেছে। দেন বিভিন্ন টেন্ডার ফেন্ডার এগুলোর ব্যাপারেও আলোচনা হয়ে মোরলেস সব ঠিকঠাক আছে। আমার নিজের আশা হলো যে এই মাসে অ্যানাউন্সমেন্ট কবে হবে বিশ্বব্যাংক তারা কথাবার্তা করে বলবে, বাট এই মাসেই এই যে বিভিন্ন প্রসেস এগুলো শুরু হয়ে যাবে। মশিউর রহমান পদত্যাগ করছেন কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন পদত্যাগের বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই। সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি নিয়ে অর্থমন্ত্রী বলেন বিষয়টি নিয়ে যথেষ্ট তদন্ত হয়েছে, এদের বিরুদ্ধে মামলা করে পালানোর পথ বন্ধ করা উচিত বলে মনে করেন তিনি। হলমার্কের যে ব্যাপারটা এটা ভয়াবহ ব্যাপার, কেননা এটাতে সন্দেহ হয় যে অনেক লোক এটার সঙ্গে সংশ্লিষ্ট, শুধু সোনালী ব্যাংকের লোক না, অথবা শুধু ওই শাখার লোক না, আরো অন্যরাও আছেন তার সঙ্গে সংশ্লিষ্ট। তবে মামলা করাটা এখন খুবই জরুরি এবং মামলা অনুযায়ী কিছু ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে অনেকেই দেশ পালাবার ফন্দি ফিকির করছে। হলমার্কের ঘটনা নিয়ে বিভিন্ন জায়গা থেকে পদত্যাগের দাবি উঠেছে অর্থমন্ত্রীর। এ বিষয়ে তিনি কি ভাবছেন জানতে চাইলে তিনি বলেন এখনো ভেবে দেখা হয়নি। আপনাকে যথেষ্ট প্রস্তুতি 10 দিনের চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে খোলামেলা এসব কথা বলেন অর্থমন্ত্রী। আমাদের বাজেট জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এস.এম. শামীম রেজা। আবারও চলে যাচ্ছে আলোচনায়। তো একটি বিষয়ে আপনার কাছে জানতে চাই যে কয়েকদিন আগেও বিশ্বব্যাংকের দুর্নীতি নিয়ে অর্থমন্ত্রী সোচ্চার হয়েছিলেন এবং তখন এক ধরনের ধারণা তৈরি হয়েছিল। আজকে আবার বললেন যে বিশ্বব্যাংকের সাথে অর্থায়ন নিয়ে আবারও আলোচনা শুরু হতে পারে। সব মিলিয়ে বিষয়টি কিভাবে দেখেন? সব মিলিয়ে আমি সাধারণ নাগরিক হিসেবে একটা মন্তব্য করি যে পুরো ব্যাপারটা একটা পাবলিক রিলেশনস ফেইলিওরে পরিণত না হয়, অর্থাৎ একটা জনসংযোগ বিপর্যয়ের মধ্যে না পড়ে। আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে সরকারের সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি কথা বলেছেন এবং সেটা না করে যদি একজন অন্তত নির্দিষ্ট কোনো স্পোকসপারসন কথাটা বলতেন, আমরা হয়তো এতটা বেশি বিভিন্ন ধরনের কনফিউজিং সংবাদ পেতাম না। কারণ দেখেন এটা বারবার একটা সময় বলা হচ্ছে। আমার কাছে মনে হয় যে এতভাবে তো সময় দেওয়ার প্রয়োজন নাই। যেহেতু প্রক্রিয়াটা নিয়ে একটা কথা উঠেছে, বিশ্বব্যাংক একটা আপত্তি জানিয়েছে এবং আমাদের দিক থেকেও এক ধরনের প্রতিবাদ সেখানে ছিল সরকারের পক্ষ থেকে যে না এটা ঠিক না, এবং সরকার কিছু পদক্ষেপও নিয়েছেন ইতিমধ্যে। সুতরাং এইভাবে উনি অবশ্য একটা কথা উনি বলেছেন যে আমি আশা করছি, উনি কিন্তু বলেননি যে ডেফিনেটলি 1 মাসের মধ্যেই হবে, কারণ এই ধরনের ডেডলাইন এর আগে আমরা একাধিকবার শুনেছি। এবং সবচেয়ে বড় কথা সুজন যে অর্থমন্ত্রীর কাছ থেকে আমরা এই কথাগুলো শুনেছি, যোগাযোগ মন্ত্রী এই বিষয়ে বিবৃতি দিয়েছেন, অনেক সময় দপ্তরবিহীন মন্ত্রীও বিবৃতি দিয়েছেন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু যে আমি মনে করি যে এত ধরনের এত পক্ষ থেকে বিবৃতি না এসে যদি একটা নির্দিষ্ট সরকারের কোনো বক্তব্য থাকতো, তাহলে কথাগুলোর মধ্যে যদি মিল থাকতো, একটু কথাগুলোর মধ্যে যদি এক ধরনের সমন্বয় থাকতো। আমরা বুঝতে পারছি যে এটা একটা মেগা প্রকল্প এবং সেই প্রকল্পের অর্থায়নের বিষয় আছে, সেটা অবশ্যই আমাদের টাকাই হচ্ছে না এবং বিশ্বব্যাংক সহ অন্যান্য যে সমস্ত অপশনগুলো রয়েছে। কিন্তু তারপরেও তো মনে রাখতে হবে যে যখন এই ধরনের প্রকল্পগুলোর কথা বলা হয়, সময়ের কথা বলা হয়, তখন আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, জনগণের মধ্যে এক ধরনের সাংঘাতিক রকম প্রত্যাশা তৈরি করা হয় এবং সেই প্রত্যাশাটার মতো যখন ওই ডেডলাইনে কাজটা না হয়, তখন হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের ভিন্ন ব্যাখ্যা দেওয়ার একটা সুযোগও তৈরি করা হয়। এবং ওনার এই আশাবাদের সাথেই আমার মনে হয় যে আমার কথা ওইটাই থাকবে যে এই বক্তব্যগুলোর মধ্যে যদি একটা সমন্বয় হয়, এবং এখন মনে হয় রাগ ঢাকের কোনো বিষয় না, আমরা বুঝতে পারছি ইস্যুসগুলো যে বিশ্বব্যাংক একটা অভিযোগ তুলেছে এবং আমরাও বিশ্বব্যাংকে একেবারে ধোয়া তুলসী পাতা মনে করি না, তাদের ব্যাপারে আমাদেরও অভিজ্ঞতা আছে। তারা পাকিস্তানের প্রকল্পে, ভারতের প্রকল্পে, আপনার ভিয়েতনাম কিংবা কম্বোডিয়ার প্রকল্পে যেখানে অভিযোগ উত্থাপিত হয়েছে সেরকম জায়গাতেও যে তারা একেবারে অর্থায়ন করেননি তা না। খুব জনপ্রিয় নর্মদা ড্যামের যে কথা আমরা জানি, একেবারে জনগণ তার বিরুদ্ধে, তারপরে বিশ্বব্যাংক সেখানে অর্থায়ন করেছেন, এমন ঘটনাও সেখানে ঘটেছে। অথবা এমন না যে তাকে আমরা একেবারে গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে যে বিশ্বব্যাংক একেবারে খুব সাংঘাতিক, যেখানে দুর্নীতি হলেও সে সেখান থেকে একেবারে উঠে আসে। তো এগুলো হয়তো বা আপনার তুলনামূলক আলোচনার বিষয়, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে অর্থমন্ত্রী বলুন, যোগাযোগ মন্ত্রী বিবৃতি দেন, আর অন্য কোনো মন্ত্রী এটা বিবৃতি দেন না কেন সরকারে, এর মধ্যে বোধহয় একটা সমন্বয় থাকলে ভালো হয়। এবং এই দিনক্ষণের বিষয়গুলো বোধহয় ভালো হবে যে যখন আলোচনার পরে একটা সুনির্দিষ্ট কংক্রিট কোনো কিছু অর্জিত হতে যাচ্ছে, যদিও এরকম ক্ষেত্রে স্পষ্ট কিছু বলা খুব কঠিন যে কি হবে। তো সেটা হলে আমার মনে হয় যে বিষয়গুলো আমাদের জন্য একটু সুখকর হয়, আমরা আরো আশাবাদী হয়ে উঠতে পারি যে বিষয়টা এগোচ্ছে। আর একটা গতকাল একটা সংবাদ দেখলাম যে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের যে মিটিং উনি চীনে যোগদান করবেন সংক্ষেপে জি, সেখানেও বোধহয় সাইড লাইনে বিষয়টা নিয়ে আলোচনার তার একটা সুযোগ করবেন। আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ যে যে সমস্ত দাতা আছেন যদি তাদের প্রতিনিধিত্বকারী দেশগুলোর সাথে আলোচনার ভিত্তিতে কোনো একটা কিছু ধন্যবাদ বেরিয়ে আসে। এস এম শামীম রেজা আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এস এম শামীম রেজার সাথে। এবার আপনাদের সংক্ষেপে জানিয়ে দিচ্ছি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামগুলো। BDNews24.com এর উল্লেখযোগ্য 3টি শিরোনাম হচ্ছে: পুলিশের শৃঙ্খলা ভাঙলে ছাড় নেই বললেন প্রধানমন্ত্রী, জামিন পেলেন ডেস্টিনির আজাদ, সেই ভূত হাসিনারই সৃষ্টি বললেন মির্জা ফখরুল। প্রথম আলো অনলাইনের উল্লেখযোগ্য 3টি শিরোনাম হচ্ছে: পরীক্ষার মাধ্যমে মেডিকেলে ভর্তি, 1 মাসের মধ্যে শিল্প খাতে নতুন গ্যাস সংযোগ, পদোন্নতির অনিয়ম দেখতে সংসদীয় উপকমিটি। এই ছিল আমাদের আজকের সারাদিনে। দেখা হবে আবারও আগামীকাল একই সময়।